লাভ বাই দ্য ভিলেন লেখিকা লিজামণি পর্ব ১৬। বর্ষার ছেলে সেই অন্ধকারবদ্ধ কক্ষ যেন মৃত্যুর গহ্বর থেকে উঠে আসা এক অশুভ অভিশাপ। চারিদিকের দেওয়ালে ঝোলানো লোহার শিকল, মরিচা ধরা হুক পড়ে আছে, রক্তে দাগে কলঙ্কিত ধারালো ছুরি টেবিলের ওপর রাখা, সবকিছু মিলেমিশে সৃষ্টি করেছে এক অদৃশ্য বিভীষিকা। বাতাসে ছড়িয়ে আছে ঘামে মিশ্রিত রক্তের গন্ধ, যা শ্বাসকে ভারী করে তুলেছে। এখানে প্রত্যেকটি নিঃশ্বাস মৃত্যুবার্তা বহন করছে। চেয়ারে বসে আছে গ্যাংস্টার বস, তার মুখ এক অদ্ভুত নির্লিপ্ততা, কিন্তু সেই নির্লিপ্ততার আড়ালে জমাট বাঁধা হিংস্রতার কালো ছায়া। ধূসর চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছে, যেন দাউ দাউ করে জ্বলতে থাকা অগ্নিশিখা। আঙুলের ডগা দিয়ে সে ছুঁয়ে যাচ্ছে পাশের টেবিলে সাজানো লোহার প্লেয়ার, ধারালো ছুরি আর রক্তমাখা হাতুড়ি। তার ঠোঁটে ফুটে উঠছে এক প্রগাঢ় নিষ্ঠুর হাসি, যা নীরব রাতের বুকে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। নিস্তব্ধতার শ্বাসরুদ্ধ ভার যেন ছাদের সাথে ঝুলে আছে। বাইরে রাত নিঃশব্দ, কিন্তু ভেতরে সেই নীরবতা অশুভ আর্তনাদ হয়ে কানে বাজছে। মনে হচ্ছে দেয়ালগুলো পর্যন্ত যন্ত্রণায় ইতিহাস ধরে রেখেছে। প্রতিটি ইট যেন আর্তনাদ করছে অতীতের অসংখ্য ছিন্ন ভিন্ন দেহের স্মৃতি নিয়ে। গ্যাংস্টার বসের চোখের ভেতর এক ধরনের হিংস্র তৃষ্ণা খেলা করছে। সে যেন শিকারীর মতো অপেক্ষায় কারো আর্তচিৎকার শুনে নিজের নৃশংসতা পূর্ণতা দিতে। তার দৃষ্টি যখন এক মুহূর্তের জন্য ঝলসে ওঠে, মনে হয় সেই দৃষ্টির ভারে অন্ধকার আরও গভীর হয়ে উঠেছে। রাতের নীরবতা এখানে মৃত্যুর পূর্বাভাসের মতো, যেখানে প্রতিটি ক্ষণ ভয়ঙ্কর শীতলতা ধারালো ছুরির মতো বুক চিরে যাচ্ছে। এই কক্ষ শুধুই চার দেওয়ালের ভেতরকার স্থান নয়, এটি হলো ভয়, যন্ত্রণা ও মৃত্যুর এক অদৃশ্য মন্দির, যেখানে সময় থেমে আছে, যেখানে মানুষের কান্না আর্তনাদের প্রতিধ্বনি এখনও শোনায়, আর যেখানে গ্যাংস্টার বস নিজেকে প্রতিষ্ঠিত করেছে হিংস্রতার রক্তমাখা হিসেবে। দুজন গার্ড মিলে লোক টেনে হিঁচড়ে গ্যাংস্টার বসের পায়ের সামনে এনে ধাক্কা মেরে ফেলে দেয়। লোকটার মাথা কালো কাপড় দিয়ে ঢেকে রাখা, হাত দুইটা পেছন ঘুরিয়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। অগ্নির চোখ দুইটা সিংহের মতো গর্জে ওঠে, ঠোঁটে খেলে যায় এক পৈশাচিক হাসি। শিকলে বাঁধা লোকটার দিকে ঘাড় কাত করে তাকায়, এরপর টেবিলের উপরে রাখা একটা ধারালো ছুরি হাতে তুলে নেয়। নিক ছুরির দিকে তাকিয়ে অধিরাজের উদ্দেশ্যে বলে, এইটা কোন গ্রুপের মাল রে? কোনটা বস? নিক চোখ গরম করে জল শক্ত করে তাকায় অধিরাজের দিকে। অধিরাজ নিজের জ্ঞানে ফিরে এসে আমতা আমতা করে বলে, সরি বস, প্রথমে প্রশ্নটা বুঝিনি তাই রিপিট প্রশ্ন করেছি। এই শাওয়ার মাল মনে হয় ইগোরের, ইগোরের পার্সোনাল বডিগার্ড। নিক বাঁকা হেসে ছুরিটার দিকে তাকায়, মুহূর্তেই চোখ মুখ শক্ত হয়ে যায়, রাগের তীব্রতায় শরীরে উত্তেজনা বেড়ে যায়, বিকৃত এক হিংস্র পশু সমতুল্য হয়ে পড়ে মস্তিষ্ক। ইগোরের পার্সোনাল বডিগার্ড শুধু শরীর ঝাঁকাচ্ছে, কালো কাপড়ের ভেতরে কিছু দেখা না গেলেও গ্যাংস্টার বসের উপস্থিতি বুঝতে অসুবিধা হয়নি। লোকটা হেসড়ে নিকের পায়ের কাছে এসে পড়তেই গলা বরাবর কোপ পড়ে। এক বিকট শব্দে চারপাশ স্তব্ধ হয়ে যায়। লোকটা তাজা রক্ত গিয়ে ছিটকে পড়ে নিকের মুখের ওপর, রক্তে রঞ্জিত হয়ে পড়ে চারপাশ। নিকের শরীরে লাল টুপটুপ রক্ত ঝরছে। এক কোপে শান্ত হয়নি, হৃদয়ের জ্বালা মেটাতে আরও একটা কোপ বসায় ঠিক আগের স্থানে। চামড়া ভেদ করে কণ্ঠনালী কেটে যায়। আরেকটা কোপ বসাতেই মাথাটা গিয়ে ছিটকে পড়ে একটা টেবিলের নিচে। রক্তের তাজা গন্ধ বাতাসের সাথে মিশলিয়ে যায়। গ্যাংস্টার বসের মস্তিষ্কে বিকৃত নেশা চেপে বসে। লোকটার মাথাহীন দেহতার দিকে সামান্য ঠোঁট বাঁকায়, এরপর একটা সুচ দিয়ে ধীরে ধীরে চামড়া খুলতে থাকে। লোকটার প্রাণ নেই, আর্তনাদ নেই, শুধু নিষ্ঠুরতার শিকার হয়ে নিস্তেজ হয়ে পড়ে আছে। নিক গলায় চামড়া আলাদা করে পেটের কাছে চলে আসে। বুকের চামড়ায় ধারালো সুচটা ঢোকাতেই টকবক রক্ত গড়িয়ে পড়তে থাকে। নিক নিচের ঠোঁট কামড়ে ধীরে ধীরে সব চামড়া আলগা করে নেয়, এরপর একটা রহস্যময় হাসি দিয়ে বডিটাকে স্টিলের ওপর রাখে। রক্তে রঞ্জিত হয়ে আছে তার পুরো দেহ। মূলত সে লাল রংটা প্রচুর পছন্দ করে। লোকটার চামড়াহীন রক্তাক্ত শরীরটার দিকে এক পলক তাকিয়ে নিঃশব্দে হাসে। এনির কথা কানে বাজছে, নাবিদের কথা মনে হতেই আবারও রক্ত টকবগিয়ে ওঠে। এক নির্দয় পশুর মতো মৃত লাশটার ওপর তাণ্ডবলীলা চালাতে থাকে। প্রথমে দুইটা হাত কেটে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়, বুকের ওপর অজস্র আঘাত বসায়। শরীরের ওপর চামড়া না থাকার কারণে খুব সহজেই নরম মাংস ভেদ করে
বুক চিরে যাচ্ছে, পেটের উপরের অংশ ফলা ফলা হয়ে যায়। নাড়িভুড়ি বেরিয়ে আসার উপক্রম, পেটের ভেতরের সব জিনিস দৃশ্যমান হয়ে ওঠে। নিক এক পৈশাসিক অট্টহাসি দিয়ে কলিজাটা হাতড়ে বের করে আনে। এরপর সেই রক্তাক্ত কলিজার ওপর হাজারটা কোপ বসায়। চোখ দুটি লাল হয়ে আছে। ঘুমন্ত সিংহ জেগে উঠলে যেমন হৃদয়হীন হয়ে ওঠে, নিক জিওভ্রান সেই ভয়ানক সিংহের এই কোনো এক বহুরূপী। অধিরাজ চেয়ারে বসে বসে নিকের সব হিংস্রতা দেখছে। মূলত সেই সবার মাংসকে কেটে টুকরো টুকরো করে, বাট যখন নিক বা আরিশ নিজে করে তখন সে এক জায়গায় বসে দেখে, জাস্ট অপেক্ষা করে কখন আদেশ আসবে টুকরো অংশগুলোকে সমুদ্রে ভাসিয়ে দিয়ে আসার। অধিরাজ নিজের ভাবনার মাঝেই শুনতে পায় নিকের গম্ভীর আওয়াজ, সমুদ্রে ভাসিয়ে দিয়ে আয় প্রতিটা মাংসপিণ্ডকে, বাকি অস্তিত্বগুলোকে পুকুর দিয়ে খাওয়া। রাত তখন ৩টার কাছাকাছি। চারপাশে নিস্তব্ধতার এক অদৃশ্য আবরণ। শুধু দূরে সমুদ্রের গর্জন যেন আকাশ ফুঁড়ে উঠে আসছিল। রিসোর্টের ঘরটি ম্লান আলোয় ডুবেছিল। সময় থেমে আসে শ্বাসরুদ্ধ আর অচলভাবে। ডিভানের কিনারায় বসে নাজলি দৃষ্টি রেখেছিল খোলা জানালার বাইরে, আকাশে ছড়িয়ে থাকা নক্ষত্রদের দিকে তাকিয়ে। হাহাকার ভরা এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। এই নির্জন রাতও তার দুঃখকে ধারণ করতে অক্ষম। ঠিক সেই মুহূর্তে পেছনে ভেসে এলো এক ভাঙাচোরা কণ্ঠস্বর, নাজলি। চমকে উঠে ঘুরে দাঁড়ালো সে। নাবিদ মাথায় হাত দিয়ে কষ্টভরা মুখে উঠে বসার চেষ্টা করছে। তার চোখ লাল, দৃষ্টি ভারী, শরীরের প্রতিটি শিরা যেন অসহায় যন্ত্রণার ভারে নত। নাজলি জানালার কাছে থেকে দ্রুত সরে এসে তার পাশে বসে পড়ে। কাপা হাতে লেবু মিশ্রিত পানির গ্লাস বাড়িয়ে দেয়। কণ্ঠ ভিজে ওঠে উদ্বেগে। খেয়ে নাও, এটা ভালো লাগবে। নাবিদ গ্লাসটা নিজের হাতে নিয়ে ঢকঢক করে শেষ করে ফেলে, যেন ওই কটু স্বাদই তার ভেতরের যন্ত্রণাকে কিছুটা নিস্তেজ করবে। নাজলি গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে চেপে ধরা স্বরে প্রশ্ন করে, প্রথমবার তো মদ খেলে না তুমি, আজ এমন বেহাল দশার কারণ কি? নাবিদের চোখ ঝাপসা হয়ে যায়, দৃষ্টি ভারী হয়ে থেমে যায় নাজলির মুখে। এক দীর্ঘশ্বাস টেনে কণ্ঠ ভেঙে বলে, কে এনেছে আমাকে এখানে? একটা মেয়ে তোমাকে এখানে দিয়ে গেছে? নাবিদের ভ্রু কুঁচকে ওঠে, চোখে জ্বলন্ত প্রশ্নের ছায়া। মেয়ে? নাজলি কণ্ঠে অস্থিরতা জমে ওঠে। হ্যাঁ মেয়ে, কিন্তু আগে বলো, আজ নিক জেভরানের সাথে দেখা করতে গিয়েছিলে, সে কি বলেছে? কিছুক্ষণ চুপ করে থাকে নাবিদ, চোখের পাতা ভারী হয়ে আসে, ঠোঁট কেঁপে ওঠে। পুরুষের চোখের পানি লুকানো নিয়ম, কিন্তু ব্যথার পাহাড়ে সেই নিয়ম ভেঙে যায়। অসহায় কণ্ঠে বলে ওঠে, আমি হেরে গেলাম নাজলি। ভালোবাসার এক অমূল্য পরীক্ষায় আমি সম্পূর্ণ ভেঙে পড়লাম। নাজলি স্থির হয়ে যায়, বুকের ভেতর যেন কেউ পাথর চেপে বসায়। অ্যানি হারিয়ে যাওয়ার পর থেকে সাহসের একমাত্র ভরসা ছিল নাবিদ। শৈশব থেকে অ্যানিকে আগলে রেখেছে, তার প্রতিটি হাসি, আনন্দ, প্রতিটি কষ্টে পাশে থেকেছে। নাজলি জানে অ্যানির প্রতি নাবিদের ভালোবাসা কতটা শুদ্ধ, কতটা গভীর। অথচ আজ সেই নাবিদ নিজেকে ভাঙা মানুষ বলে স্বীকার করছে। নাজলির ঠোঁট শুকিয়ে যায়, বুক ভারী হয়ে আসে। সে শুকনো ঢোক গিলে কষ্টভরা প্রশ্ন ছুড়ে দেয়, কিসের এত হেরে যাওয়া নাবিদ? নাবিদ চোখ বন্ধ করে ফেলে। অন্ধকারের ভেতর থেকে শব্দ উঠে আসে, যেন বিষাক্ত তীর ছুড়ে দেয়। নিক অ্যানিকে বিয়ে করেছে নাজলি। আমার অ্যানিকে সেই জানোয়ারটা বিয়ে করেছে। শব্দগুলো বজ্রপাতের মতো আঘাত করে নাজলির অন্তরে। তার দুই পা হঠাৎ পিছিয়ে যায়, শরীর কেঁপে ওঠে প্রবল ঝাঁকুনিতে। চারপাশ ঘুরপাক খেতে থাকে, চোখে অন্ধকার নেমে আসে। দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে কোনোভাবে নিজেকে সামলায়। ঠোঁট কাঁপতে থাকে, কণ্ঠ ভেঙে বেরিয়ে আসে, না, এটা হতে পারে না। তুমি তুমি কি নিশ্চিত? নাবিদের চোখের কোণে জমে ওঠে ব্যথার জলোচ্ছ্বাস। চোয়াল শক্ত করে আরো আটকে রাখতে পারে না, কণ্ঠ ভারী হয়ে গড়িয়ে পড়ে, নিক নিজে এসে বলেছে। আর নিক জেভরান মিথ্যে বলে না নাজলি, ওর প্রতিটি কথা মৃত্যুর মতো সত্য। নাজলি চোখ বন্ধ করে পাগলের মতো নিজের চুল আঁকড়ে ধরে। বুক থেকে এক দমবন্ধ আর্তনাদ বের হয়ে আসে, এটা অসম্ভব। আমি আমার অ্যানিকে চাই। মেরে ফেলবে ওকে ওই জানোয়ারটা। নাবিদ, ফিরিয়ে দাও অ্যানিকে। আমি মানতে পারি না এই বিয়ে। ভুলে যেও না, তোমার সাথে অ্যানির বিয়ের কথা ছিল, গ্যাংস্টারের সাথে নয়। আমি মানি না এই নির্মম সত্য। নাবিদ, কিছু করো। এই বলেই নাজলি ভেঙে পড়ে কান্নায়। আর তার বুক থেকে নীরব কান্না গড়িয়ে পড়ে রাতের নিস্তব্ধতায়, যা আকাশকেও যেন বিদীর্ণ করে তুলেছে। নাবিদ নাজলিকে সান্ত্বনা দিয়ে বলে, কান্না করার সময় এখন নয় নাজলি, এখন আমাদের বুদ্ধি খাটিয়ে কাজ করার সময়।
নিক অ্যানিকে বিয়ে করলেও এই বিয়ের কোনো মানে নেই। আমরা এখন সবচেয়ে বড় পদক্ষেপে এগিয়ে যাব। আর অপেক্ষা করতে পারবো না। অন্যের স্ত্রী রূপে আর সহ্য করব না। নাজলি চোখ তুলে বলে, সবচেয়ে বড় পদক্ষেপ মানে কি করবে তুমি? নাবিদের চোখের মণিতে খেলে যায় এক রহস্যময় পরিকল্পনা। অধরে হাসি ফুটিয়ে বলে, অ্যানিকে নিজ হাতে তুলে নিয়ে আসবো। নিক জেব্রানের চোখ ফাঁকি দিয়ে ছলনার আশ্রয় নিব। এরপর অ্যানিকে নিয়ে আসবে সেই ব্ল্যাক ভাইপার ম্যানশন থেকে। নাজলির অন্তর কেঁপে ওঠে। অবাকতার চরম পর্যায়ে গিয়ে বলে, মাথা ঠিক আছে তোমার? অ্যাক্সিডেন্টের সাথে সাথে কি জ্ঞান শক্তি হারিয়ে ফেলেছো? তুমি কার ম্যানশনে যাওয়ার কথা বলছো আইডিয়া আছে? একটা পোকা ঢুকলেও নিক জেনে যায়। আর সেখানে তুমি প্রবেশ করতে চাইছো। একবার বেঁচে এসেছো নাবিদ, পরের বার প্রাণ হারাতে পারো, তাই এমন ভুল করো না। নাবিদ সামান্য শব্দ করে হেসে বলে, কিন্তু আমি তো নিকের ম্যানশনে যাব না। তাহলে? অ্যানি নিজে আসবে আমাদের কাছে। আমরা বাইরে অপেক্ষা করব। অ্যানি সবার চোখ ফাঁকি দিয়ে মেনশন পেরিয়ে আমাদের কাছে আসবে। নাজলি নাবিদের কথায় চোয়াল শক্ত করে বলে, পাগল হয়ে গিয়েছো তুমি? হাজার হাজার গার্ড বাড়ির চারপাশে, আর অ্যানি সবার চোখ ফাঁকি দিয়ে আসবে? আর ইউ ক্রেজি নাবিদ? নাবিদ নিঃশ্বাস টেনে বলে, দিনের আলোতে চারপাশে অসংখ্য গার্ডের চোখ ফাঁকি দেওয়া না গেলেও রাতের নিস্তব্ধতায় দেওয়া যায় নাজলি। অ্যানির মতো এমন ছোটোখাটো মেয়ে যে কোনো উপায়ে আসতে পারবে, কিন্তু তার জন্য প্রয়োজন সাহস। আর অ্যানির সাহস সম্পর্কে তুমি পূর্ব পরিচিত অতীত ভুলে যাওনি নিশ্চয়ই। নাজলে আহত সুরে বলে, যদি পালাতে গিয়ে ধরা খেয়ে যায় তাহলে নিকে একদম অ্যানিকে মেরে ফেলবে নাবিদ। ভবিষ্যৎ চিন্তা করলে বর্তমান চলা কষ্টকর হয়ে যাবে নাজলি। আমাদের বর্তমানে একটাই টার্গেট, অ্যানিকে যে কোনো মূল্যে নিকের ম্যানশন থেকে পালাতে সাহায্য করা। হ্যাঁ, সম্মতি দিলাম তোমার কথাকে, কিন্তু আমরা অ্যানিকে বার্তা কিভাবে পাঠাবো? নাবিদ বাঁকা হেসে বলে, চিঠির মাধ্যমে। নাজলি চোয়াল ছুলে আসে। মানে? নাবিদ নাজলির অবাকতা বুঝতে পেরে বলে, প্রযুক্তি আজ অনেক এগিয়ে গিয়েছে নাজলি। আমরা অনেকটা দূর থেকে কাউকে চিঠি দিতে পারি, আর সেটা কেউ বুঝতেও পারবে না। কিভাবে? সূর্যোদয় হলে দেখতে পাবে। এখন আপাতত এইটা নিয়ে আরও গভীরভাবে ভাবো। এইবার অ্যানিকে নিয়ে আসতে কেউ আটকাতে পারবে না, স্বয়ং গ্যাংস্টার বস নিক জেভরানও না। অ্যানির যাতে কোনোরূপ ক্ষতি করতে না পারে, তাই শান্তির মাধ্যমে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু এখন আর এটা হবে না। তুমি যদি উন্মাদ হও, তাহলে আমিও এক প্রেমিক পুরুষ, আর নিজের ভালোবাসাকে রক্ষা করার জন্য সর্বোচ্চ বর্বর কাজ করতে পারি নিক জেভরান। সকালের আবহাওয়া যেন প্রকৃতির নিজস্ব এক মহাকাব্যিক রূপমালা, যেখানে প্রতিটি কণা, প্রতিটি শ্বাস, প্রতিটি দিগন্ত জুড়ে অদ্ভুত এক শুদ্ধতা ছড়িয়ে আছে। আকাশের প্রভাতী আভা স্বচ্ছ কাচের মতো স্বচ্ছন্দ, তবু তার ভেতর মিশে থাকে গভীর এক অপার্থিব শান্তি, যা মানব হৃদয়ের অতল গহ্বরেও আলোড়ন জাগায়। নির্মম বাতাসের প্রতিটি ঝাপটা যেন সুপ্ত চেতনাকে জাগ্রত করে। অদৃশ্য স্পর্শে মনে হয় যেন স্বর্গীয় শ্বাস প্রশ্বাসে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সিদ্ধ হয়ে উঠেছে। গাছের পাতায় লেগে থাকা শিশির বিন্দুগুলো এমন নিখুঁত নৈপুণ্য ঝলমল করে যে মনে হয় রৌদ্রকণা যেন হীরকের অন্তর্লোক থেকে ভেসে এসে সেখানে আশ্রয় নিয়েছে। দূরে দাঁড়িয়ে থাকা মহিরুহের ছায়া ভেদ করে পাখিদের কুজন প্রতিধ্বনিত হয়, যা নীরবতার বুকে সূক্ষ্ম অথচ গম্ভীর সঙ্গীতের মতো ভেসে বেড়ায়। এই সময়টা যেন এক সৃষ্টির পুনর্জন্ম, যেখানে মানুষ, প্রকৃতি ও সময় একত্রে মিলিত হয়ে চিরন্তনতার স্বাক্ষর বহন করে। কালো পর্দাগুলো উড়াউড়ি করছে। অ্যানি ঘুমের মধ্যে এক পাশ থেকে অপর পাশ ফিরতে যাবে, এমন সময় ওর লম্বা চুলে টান পড়ে। সাথে সাথে ব্যথায় চোখ মেলে তাকায় সে। ব্যথায় মুখ দিয়ে মৃদু চিৎকার বেরিয়ে আসে। চুলের ব্যথা কমানোর জন্য উঠে বসার চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছে একটা পাহাড় তার শরীরের ওপর রাখা হয়েছে। সামান্য তিল পরিমাণ নড়ার ক্ষমতাও তার নেই। অ্যানি বিরক্তি নিয়ে ভালোভাবে তাকাতেই শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। নিজের শরীরের ওপর নিকের শরীরের ভর অনুভব করতেই রাগে চোয়াল শক্ত করে ফেলে। নিক অ্যানিকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আসে। অ্যানি নিকের বাঁধন থেকে বেরিয়ে আসার জন্য ছটফট শুরু করে দেয়। ঘুমন্ত নিককে দেখে অ্যানি তাচ্ছিল্য হাসে। দেখে মনে হচ্ছে কোনো নিষ্পাপ বাচ্চা, কিন্তু এটা জালেমের সর্দার। অ্যানি বিরক্তির নিঃশ্বাস ছেড়ে নিকের ঘাড় পর্যন্ত লম্বা চুলগুলোতে ধরে সর্বশক্তি দিয়ে টেনে ধরে। নিজের চুলে টান অনুভব হতেই নিক কপাল কুঁচকে তাকায় অ্যানির দিকে। নিককে তাকাতে দেখে অ্যানি ঠোঁট ভিজিয়ে বলে, উঠুন আমার ওপর থেকে। নিক ভ্রু নাচিয়ে নিজের অবস্থান পরখ করে। শান্তির ঘুমটা নষ্ট করার জন্য
মাথায় রাগ চেপে বসে। অ্যানি 2 হাত চেপে ধরে চোয়াল শক্ত করে বলে, জাগালি কেন আমায়? দেখতে পাসনি ঘুমাচ্ছিলাম। অ্যানি হাত ছোটানোর জন্য ব্যর্থ চেষ্টা করে বলে, বিছানার কি জায়গার অভাব পড়েছে? আপনার মতো 400 কেজির বস্তু যদি আমার মতো 40 কেজির ওপর রাখা হয়, বাঁচবো মনে করেন? নিক অ্যানির ওপর থেকে উঠতে উঠতে তিরিক্ষি মেজাজে বলে, বাঁচতে বলেছে কে? মরে যা। অ্যানি ছলছল চোখে বলে, আপনি নিজেই তো দিচ্ছেন না। ইচ্ছে তো করে নিজে মরার আগে আপনাকে মেরে রক্তাক্ত করে দিয়ে যেতে। নিক চোখ রাঙিয়ে দাঁত কটমট করে বলে, সাহস বেশি হয়ে যাচ্ছে না? এত মায়ের খেয়েও মুখ বন্ধ হয় না তোর? এইসব ফাকিং সাহস দেখে নিজের বিপদ কেন টেনে আনিস বারবার? ইফ আই স্ট্রাইক ইউ দেন এগেইন ইউ উইল লুজ কনসাসনেস মাদার ফাক। অ্যানি সামান্য চুপ থেকে তাচ্ছিল্যে হেসে বলে, ইংরেজি গালি দিতে ভালোই পারদর্শী, আমার বাংলা গালি শুনলে টিকতে পারবেন তো? নিক ভ্রু নাচায়, ঠোঁট বাঁকিয়ে বাঁকা হেসে বলে, তোমার বাংলা গালিগুলো একটু শুনি বেবি গাল, দেখি টিকতে পারি কি না। চুপ থাক খানকির পোলা। অ্যানি নিকের দিকে আর চোখে তাকায়। নিকে এটার অর্থ বুঝতে পারেনি ভেবেই বাঁকা হাসে। নিক গিব্রাদেশ নাড়িয়ে বলে, এর অর্থ? অ্যানি নিঃশ্বাস টেনে বলে, এর অর্থ হলো পবিত্রতা। পৃথিবীর সবচেয়ে ভালো ব্যক্তিদের এই গালিটা দেওয়া হয়, বাট আমি আপনাকে দিয়েছি ভালোবেসে। নিক সামান্য শব্দ করে হেসে ওঠে। নিকের হাসি দেখে অ্যানি কপাল কুঁচকে তাকায়। নিক অ্যানির কাছে এসে গাল চেপে ধরে বলে, ভালোবাসা? ওহ মাই ফাকিং ডার্ক অ্যাঞ্জেল। তবে এই শব্দের অর্থ আমি জেনে নিব, চিন্তা করো না। মিথ্যা বলাটা তোমার মতো মেয়ের মুখে শোভা পায় না। অ্যানি ঘৃণায় মুখ ঘুরিয়ে ফেলে। নিক তীক্ষ্ণ নজর দিয়ে অ্যানিকে ছেড়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গিয়েও দাঁড়িয়ে যায় অ্যানির প্রশ্নে, কতদিন আটকে রাখবেন আমাকে এই শিকল দিয়ে? জাহান্নামেও শাস্তি পূরণ হওয়ার পর জান্নাত দান করা হবে। আপনার নরক থেকে সেই জান্নাত আমি কবে পাবো নিক জেভরান? নিক ঘাড় ঘুরিয়ে তাকায় অ্যানির দিকে। অ্যানি ভেজা চোখে তাকিয়ে আছে নিকের দিকে। নিক গলার খাদ নামিয়ে গম্ভীর হয়ে বলে, আমার পুরোটাই তো জাহান্নাম। এখন তোমাকে আমি জান্নাত দান করব কোথা থেকে বেবি গার্ল? অ্যানি নিশ্চুপ হয়ে যায়। পুরো শরীর ব্যথায় টনটন করছে। শরীরে অসংখ্য কালশিটে দাগ পড়ে গিয়েছে নির্মম আঘাতের কারণে। জানা নেই এই কালশিটে দাগ আরও কত পড়বে এই কোমল শরীরে। হাত পা চারপাশে মেলে দিয়ে শান্তির ঘুম ঘুমাচ্ছে মেহের। বালিশের পাশে নিকের ছবি, নিকের একটা টি শার্ট। আরিশ অনেকদিন পর বোনের সাথে দেখা করতে এসেছে। মেহেরের খুঁজে তার রুমে গিয়ে ঢোকে। মেহেরকে ঘুমাতে দেখে গালে হালকা স্পর্শ করে বলে, মেহু ওঠ। আরিশের গলা বারবার কানে যেতেই মেহের তড়িৎ গতিতে তাকায়। ঝাপসা চোখে আরিশকে দেখতে পেয়ে অধরে হাসি ফুটে ওঠে। দ্রুত শোয়া থেকে উঠে জড়িয়ে ধরে বলে, কেমন আছো ভাইয়া? আরিশ বোনের মাথায় হাত রেখে মুচকি হেসে বলে, পড়াশোনার কী অবস্থা? তানভি আপু আমাকে সাহায্য করে ভাইয়া, পড়াশুনো খারাপ হওয়ার চান্সই নেই। আরিশ হেসে কিছু বলতে যাবে, তার আগে চোখ আটকে যায় নিকের ছবিতে। পাশের টি শার্টটা চিনতেও তার অসুবিধে হয়নি। নিক একবার জ্বরে আক্রান্ত ছিল, তখন মেহের পুরো শরীর মুছে দেয়। আর এই সুযোগেই সেখান থেকে টি শার্টটা নেওয়া। আরিশ গম্ভীর হয়ে বলে, নিককে কাছে নিয়ে ঘুমাস কেন? আর এই আটকে করেছে? মেহের লজ্জায় মাথা নিচু করে ফেলে। এরপর মিনমিন সুরে বলে, আমি আর্ট করেছিলাম ভাইয়া, এটা অনেক আগে। আরও একটা ছবি আর্ট করছি, এইটা কোনো এক বিশেষ দিনে নিক ভাইয়াকে উপহার দিব। আরিশ চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে বলে, পাগলামো বন্ধ কর মেহের। পাগলামো কোথায় করছি ভাইয়া? নিককে নিজের করে চাওয়াটা এক প্রকার পাগলামো। নিক আর তুই আলাদা মেরুর, বোঝার চেষ্টা কর আমার কথা। মেহের হালকা হেসে বলে, তুমিও তো আমার থেকে আলাদা ভাইয়া, আমি আর তুমিও তো আলাদা মেরুর। তাহলে আমরা ভাই বোন হলাম কিভাবে? ক্রিমিনাল লিডারের আরিশের একমাত্র বোন আমি। সত্যিকার অর্থে তোমার রক্ত যদি আমার শরীরে থাকে, তাহলে গ্যাংস্টার বস নিভ জেভরানকে সামলানোর ক্ষমতাও আমার আছে। ভালোবাসা দিয়ে সব করা যায় ভাইয়া। সব ভালোবাসা মধুর হয় না, কিছু ভালোবাসা তিক্ত হয়। আর এইসব জিনিস থেকে বেরিয়ে আয়। ভালোবাসা কি পাপ ভাইয়া? পাপ নয়, বাট ভুল মানুষকে ভালোবাসা পাপ। তুই নিককে কোনোদিন পাবি না, আর তার গ্যারান্টি আমি তোকে দিচ্ছি। তাহলে আমার জন্য কাফনের ব্যবস্থা করো। আরিশ চমকে তাকায় মেহেরের দিকে। মেহের মেহেরের চোখ দিয়ে পড়তে থাকে অশ্রুসিক্ত নয়নে। তাকিয়ে নিচের ঠোঁট কামড়ে বলে, নিক যদি আমার না হয়, এই ভালোবাসা যদি পাপ হয়, তাহলে আমার জন্য কাফনের ব্যবস্থা করে রেখো ভাইয়া। ও আমার ভালোবাসা নয়, নিক জেভরান আমার জীবন ভাইয়া। শিশু মন থেকে যাকে নিজের মন প্রাণ দিয়ে এসেছি,
কিশোরী মনে ওকে কাছে পাওয়ার এক তীব্র বাসনা জেগে উঠেছে। হ্যাঁ, নিক জেব্রান ভয়ানক। উনি মেয়ে, জাত, ধর্ম কিছু মানে না। এক প্রকার বর্বর জীবন ওনার। কিন্তু এরপরও ভালোবাসি। নিজের ভাইকে যদি ভাই স্বীকার করতে পারি, তাহলে ওনাকে ভালো কেন বাসতে পারবো না? আরিশ হতাশার নিঃশ্বাস ফেলে ঘন ঘন মেহেরের দিকে তাকিয়ে বলে, আর যদি নিক অন্য কাউকে বিয়ে করে ফেলে? মেহের আঁতকে ওঠে, যেন থমকে যায় তার চারপাশের পরিস্থিতি। বিছানার চাদর খামচে ধরে ফুঁপিয়ে ওঠে, এমন কথা আর কোনোদিনও বলো না ভাইয়া। আমি সহ্য করতে পারি না। যদি কোনোদিন মনে হয় নিক জেব্রান কোনোদিন আমার হবে না, সেদিন তুমি তোমার মেহেরকে হারিয়ে ফেলবে ভাইয়া। কাউকে অভিযোগ করব না, নিজ দায়িত্বে সরে যাব নিষ্ঠুর পৃথিবী থেকে। যাকে ভালোবাসি তার সাথে অন্য নারীর ছায়া দেখার ক্ষমতা আমার নেই। আরিশ আচমকা মেহেরকে নিজের সাথে জাপটে ধরে। মেহের সামান্য শব্দ করে কেঁদে ওঠে। আরিশ ঘন ঘন নিঃশ্বাস টানছে। মেহেরের ভালোবাসা নামক আসক্তির হিসেব মিলাতে পারছে না সে। যদি কখনো অ্যানির কথা জানতে পারে, তখন আরিশের আত্মা কেঁপে ওঠে। কী হবে চারিদিকে ভালোবাসার এই সমাপ্তি? কার জীবন কোথায় গিয়ে পৌঁছাবে? অধিরাজ দাদামশাইয়ের সাথে কথা বলছে। মূলত সে এখানে আরিশের সাথে এসেছে। নিক বর্তমানে তার গ্লাস মিনারে কোনো এক কাজে গিয়েছে, আর সেটাও খুব গোপন কক্ষে। রাত ছাড়া আজ আর বের হবে না। দাদামশাই অধিরাজের দিকে তাকিয়ে বলে, মেয়েটা এখন কি অবস্থায় আছে? অধিরাজ ঠোঁট কামড়ে বলে, বিয়ের দিন দেখার পর আর দেখতে পারিনি। তাকে একটা বদ্ধ রুমে বন্দি করে রাখা হয়েছে। চারিদিকে সিসি ক্যামেরা, গার্ড, নজরবন্দি। একটা পাখি ঢোকারও সাহস নেই। দাদামশাই গম্ভীর নিঃশ্বাস ফেলে বলে, এভাবে আটকে রাখার কারণ খুঁজে পাচ্ছি না। যদি শারীরিক বাসনার জন্য হতো, তাহলে হয়তো মানা যেত। কিন্তু তোদের কথা অনুযায়ী নিক এখনো মেয়েটার সাথে কিছু করেনি। কিন্তু আমার প্রশ্ন হলো, মেয়েটার সাথে কিছু করেনি বুঝলি কিভাবে? অধীরাজ অধরে হাসি ফুটিয়ে বলে, সিংহের থাবায় পড়লে সে কি আর সুস্থ থাকবে দাদামশাই? কোনো ডাক্তার আনার হলে তো আমি জানতাম, বাট কোনো ডাক্তার আসেনি। সেই থেকেই সন্দেহ বস অ্যানির সাথে তেমন কিছু করেনি। দাদামশাই চিন্তিত হয়ে বলে, এর মধ্যে প্রচুর রহস্য অধীরাজ। নিকের হুট করে নিলাম কেন্দ্র থেকে এত কোটি টাকার বিনিময়ে ক্রয় করা, 18 জন গ্যাংস্টারকে নিজের শত্রুতে পরিণত করা, মেয়েটাকে এত গার্ডের মধ্যে রাখা, সব কিছুর মধ্যে এক ধরনের রহস্য আছে। রহস্য যাই হোক, কোনোভাবে যদি মেয়েটার সাথে প্রেম হয়ে যায় তাহলেই হবে। দাদামশাই কপাল কুঁচকে তাকায়। অধিরাজ আমতা আমতা করে বলে, এভাবে তাকানোর কি আছে দাদামশাই? হয়ে গেলে সমস্যা কোথায়? অ্যানি এখন বসের বউ, বাট একটাই সমস্যা, বস হচ্ছে সবচেয়ে নিষ্ঠুর। আর অ্যানি বসকে এতটাই ঘৃণা করে যে বসের উপস্থিতি অনুভব করলেই মুখ ঘুরিয়ে ফেলে। দাদামশাই সামান্য হেসে বলে, এত জটিলতার ভেতরে ভালোবাসার কথা বলছিস? মেয়েটা প্রচুর সাহসী, একদিন দেখা করতে হবে। শুধু সাহসী নয়, অপরূপ সুন্দরী দাদামশাই। একবার তাকালে তুমি চোখ ফেরাতে পারবে না। বাট এখন জানি না কি অবস্থায় আছে। সৌন্দর্য আর কোমলতার জন্য মেয়েটার জীবন আজ নরকে পরিণত হয়েছে। তবে তোদের সাবধানতা একটাই, এখন প্রতিটা মাফিয়া চুপ থেকে চাল চালছে নিককে হারানোর। তারা যে কোনো সময় হামলে পড়বে। ভবিষ্যতে প্রচুর সতর্ক থাকতে হবে তোদের। কাল রাতে ইগোর আর কায়েত এসেছিল আমার কাছে, অনেক হিংস্র হায়নার মতো হয়ে আছে। অধিরাজ বাঁকা হেসে বলে, ওরা চুপ তাই আমরাও চুপ। ওরা জাগ্রত হলে আমরাও ভালোবাসার কমতি রাখবো না দাদামশাই। একটু অপেক্ষা কর, আমি কিছু একটা নিয়ে আসছি। আমাদের সময়কার মাফিয়া ম্যাপ। অধিরাজ সম্মতি জানায়। দাদামশাই উঠে যায়। দাদামশাই চলে যেতে একটা মেয়েলি কণ্ঠে বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে, হাই জাম্বুবান। অধিরাজ সামনে তাকিয়ে তানভীকে আসতে দেখে। নিঃশ্বাস ছাড়ে। তানভী কাছে এসে মিষ্টি হেসে বলে, কেমন আছো জাম্বুবান? জানো অনেক মিস করেছিলাম তোমাকে। যাক, অবশেষে দেখা পেলাম। অধিরাজ ভ্রুখানা কিঞ্চিত কুঁচকে বলে, তোমাকে বলেছিলাম আমার জন্য অপেক্ষা করতে। ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা না করলে আর কার জন্য করব? আচ্ছা বাদ দাও, মিস করনি তুমি আমাকে? একদম নয়। কেন মিস করনি? কারণ মিস করার কোনো কারণ নেই। হ্যাঁ রাইট, মিস তো তাদের করে যারা অনেক দূরে থাকে, বাট আমি তো সবসময় তোমার বুকে থাকি, তাই না? অধিরাজ জল শক্ত করে তাকায় তানভীর দিকে। তানভী অধিরাজের চোখ দেখে ভয় পেলেও সাহস জুগিয়ে বলে, চলো বিয়ে করে ফেলি, এরপর সংসার করে একটা ক্রিকেট টিম গঠন করে ফেলবো। আইডিয়াটা খুব সুন্দর, তাই না?
অধিরাজ নিজের ধৈর্যের খেই হারায়, চোখ দুটো জ্বলে ওঠে রাগে। আচমকা তানভীর হাত শক্ত করে চেপে ধরে চিপিয়ে চিপিয়ে বলে, এত ইগনোর করার পরও পিছনে কেন পড়ে আছিস সেইভাবে? বেশি বাড়াবাড়ি করলে শরীরটাকে কেটে সমুদ্রে ভাসিয়ে দিয়ে আসবো। রক্ত দেখলে জ্ঞান হারিয়ে পড়ে যায়। সে স্বপ্ন দেখছে আমাকে বিয়ে করে ক্রিকেট টিম বানাবে। পরের বার আর এইসব বললে মাথাটা কেটে দুই ভাগ করে ফেলবো। অধিরাজের স্পর্শ করা জায়গা এতটা ব্যথা পাচ্ছিল যে চোখ দিয়ে অনবরত পানি পড়া শুরু করে। সে কান্না মিশ্রিত চোখে ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, আমাকে আপনার কাছে এক ধরনের স্যাঁচরা মনে হয়, তাই না জাম্বুবান? অধিরাজ ছোট ছোট চোখে তাকায়। তানভীর শব্দ করে হেসে বলে, তবে স্যাঁচরা ভাবলেও সমস্যা নেই, আপনার কাছে আমি হাজারবার স্যাঁচরা হতে রাজি আছি। বিশ্বাস করুন, আপনি যদি আমাকে ভালো না বাসতেন তাহলে আমি কোনোদিনও আপনার পিছু নিতাম না। আপনি আমাকে ভালোবাসেন বাট স্বীকার করতে চান না। আপনার প্রফেশনের কারণে আমাকে কাছে ঘেঁষতে দেন না। আমাকে অবহেলা করেন বাট আপনার চোখে রাগের আড়ালেও আমার জন্য ভালোবাসা দেখতে পাই। অধিরাজ তানভীর হাত ছিটকে সরিয়ে দিয়ে বলে, অতিরিক্ত ভাবা বোকামি, আমার লাইফে ভালোবাসার স্থান নেই। প্রতিনিয়ত দেহ টুকরো টুকরো করি, রক্ত দিয়ে গোসল করি, তাই আমার থেকে ভালোবাসা আদায় করা বোকামি। পরের বার কাছে আসতে দেখলে বস্তার মধ্যে বন্দি করে সোজা সমুদ্রে ভাসিয়ে দিয়ে আসবো। অধিরাজ কথাটা বলে আর দেরি করেনি, রাগে বড় বড় পা ফেলে বেরিয়ে যায়। আরিশার দাদামশাই আসারও অপেক্ষা করেনি। তানভী অধিরাজের যাওয়ার পানে তাকিয়ে থাকে, এরপর নিজের হাতের দিকে তাকায়। হাতে আঙুলের ছাপ বসে গিয়েছে। তানভী মুচকি হেসে সেখানে চুমু খেয়ে বলে, আপনার চোখের উপর থেকে রাগের পর্দা সরিয়ে ভালোবাসার পর্দাটা উন্মুক্ত করবই। আমাকে ভালোবাসেন সেটা স্বীকার করতে বাধ্য আপনি, মিস্টার জাম্বুবান। রাতের নিশুতি নিস্তব্ধতা এমন এক গভীর অথচ অনির্ণেয় প্রপঞ্চ, যেখানে ধর্ণীর অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়ে যায় আর প্রতিটি সত্তা এক অদৃশ্য জড়তায় আচ্ছাদনে নিমজ্জিত হয়। আকাশ তার অমলিন অন্ধকারে সমগ্র বিশ্বকে গ্রাস করে রাখে, যেন অনন্ত শূন্যতার এক সুগভীর গহ্বর থেকে নিস্তব্ধতার অবর্ণনীয় প্রতিধ্বনি চারিদিকে ছড়িয়ে পড়েছে। বাতাসে অদৃশ্য স্পন্দনও এখানে স্থির হয়ে থাকে, ফলে প্রকৃতির ক্ষুদ্রতম আন্দোলন পর্যন্ত থমকে গিয়ে এক অচল চিত্রকল্পে পরিণত হয়। দূরে ছায়ার ভেতর থেকে ভেসে আসা আলো নিস্তব্ধতার কঠোর শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ে, যেন সময় নিজেও অত্যন্ত বিস্মৃতির কোলে আশ্রয় নিয়েছে। এই মুহূর্তে নিস্তব্ধতার অন্ধকার মিলেমিশে এমন এক গুঁড়ো আবহ সৃষ্টি করে যা মানব চেতনার গভীরতম স্তর পর্যন্ত কাঁপিয়ে দিয়ে শূন্যতার কাছে নতি স্বীকারে বাধ্য করে। ব্ল্যাক ভাইপার ম্যানশনে চারিদিকে হাজারো গার্ডদের আনাগোনা। কালো রঙের গ্লাস দিয়ে মোড়ানো বিলাসবহুল ম্যানশনটা অন্ধকারে চিকচিক করছে। আর সেখানে কোনো এক বেলকনির কাছে দাঁড়িয়ে আছে অ্যানি। চারপাশে চোখ বুলিয়ে বড় করে নিঃশ্বাস টানে। অ্যানি নিজের বেলকনি ছেড়ে অন্য আরেক বেলকনিতে চলে যায়। কলিজা ধড়ফড় করছে, পালানোর জন্য তার হৃদয় ছটফট করছে। চিত্রা মাসি থেকে শুনেছে আজ নিক জেব্রান আসবে না। অ্যানির ভিতরে পালানোর সাহস সঞ্চয় হয়। আজকের রাতের মতো এমন রাত হয়তো সে আর পাবে না। আর এমন সুযোগ হাতছাড়া করার মতো বোকা সে নয়। অ্যানি রেলিং ধরে সামনে উকি দেয়। এখানে থেকে বাহিরের অংশ একদম স্পষ্ট দেখা যায়। গেটের সামনেই দুজন বিশালদেহীর ব্যক্তিকে দেখে কপাল কুঁচকে ফেলে। এদের সীমানা অতিক্রম করে যাওয়া অসম্ভব। মুহূর্তে অ্যানির অধরে রহস্যময় হাসি ফুটে ওঠে। কোনো রকম অপেক্ষা না করে নিজের কাবার্ড খুলে কাবার্ড থেকে অনেক খোঁজাখুঁজির পর একটা শর্ট ড্রেস বের করে। ড্রেসটা হাতে নিয়ে বাঁকা হেসে লাইট অফ করে দেয়। এরপর কিছুক্ষণের মধ্যেই চেঞ্জ করে লাইট অন করে। ড্রেসটা হাঁটু পর্যন্ত, ফলে অ্যানির ফর্সা পা দুটো উন্মুক্ত। অ্যানি নিজের চুলগুলো ছেড়ে দেয়, লম্বা চুলগুলো হাঁটু অবধি এসে ঠেকে। অ্যানি রহস্যময় হাসি দিয়ে পুনরায় রেলিংয়ের কাছে চলে যায়। পিছনের বারান্দায় সিঁড়ি দিয়ে একদম নিঃশব্দে বেরিয়ে যায়। পায়ে কোনো রকম জুতাও পরিধান করেনি শব্দ হবে বলে। অ্যানি মুখ চেপে ধরে অন্ধকার জায়গাগুলো দিয়ে এগিয়ে যেতে থাকে। নিশীথী এই রাতে এমন ভয়ানক পদক্ষেপে অ্যানির আত্মা পর্যন্ত কাঁপছে, হাঁটু কাঁপছে তার, তবুও নিজের সাহসিকতায় সে অটল। অন্ধকার পথ ধরে একদম গেটের সামনে চলে আসে। গার্ড দুইজন কারো উপস্থিতি টের পেয়ে বন্দুক তাক করে গর্জে ওঠে, কে কে ওখানে? এনি কেঁপে ওঠে লোক দুইটার গর্জনে, কিন্তু নিজের সাহসটাকে প্রাধান্য দিয়ে মুচকি হেসে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। গার্ড দুটি এনিকে দেখে বন্দুক নামিয়ে দেয়, এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ নড়ালেই মেয়েটা হারিয়ে যাবে।
চাঁদের আলোতে চিকচিক করছে অ্যানির দগদগে ফর্সা শরীর। নীল চোখের গভীরতায় হারিয়ে যায় নিষ্ঠুর দুই গার্ড। অ্যানি লাজুক হেসে বলে, একজন গার্ডের বুকে হাত রেখে এরপর আরেকজন গার্ডের দিকে উড়ন্ত চুমু ছুড়ে দেয়। লোক দুইটা মোহিত হয়ে তাকিয়ে আছে অ্যানির দিকে। অ্যানি ঠোঁট কামড়ে হেসে তাদের সামনে দিয়ে কোমর নাচাতে নাচাতে বেরিয়ে যায়। রাতের অন্ধকারের সাথে মিলিয়ে যায় কিছুক্ষণের মধ্যে। অ্যানি চলে যেতেই গার্ড দুইটা নিজের জ্ঞানে আসে। একজন হেসে বলে, আজকাল রাতের বেলাতেও স্বপ্নে পরীরা এসে লোভ দেখায়। আরেকজন মলিন মুখে বলে, এতক্ষণ স্বপ্ন দেখছিলাম ভেবেই কষ্ট লাগছে। এত অপরূপ পরী কখনো দেখিনি। মনে হচ্ছে এটা স্বপ্ন নয়, বাস্তব। আমার বুকে স্পর্শ করেছে ওর নরম হাত দিয়ে। আমার দিকে তাকিয়ে চুমু দিচ্ছিল। উফ, কলিজাটা বেরিয়ে যাচ্ছিল একদম। হঠাৎ একজন গার্ডের মস্তিষ্ক নড়ে ওঠে। আচমকা কপাল কুঁচকে বলে, তুই আর আমি একই স্বপ্ন একসাথে দেখলাম কিভাবে? এটা স্বপ্ন নয়, বাস্তব ছিল। লোকটা তড়িৎ গতিতে তাকায়, কণ্ঠ কেঁপে ওঠে। অসম্ভব। গলা শুকিয়ে আসে এক মুহূর্তের জন্য। দুজনের হাঁটু কাঁপছে। কোনোরকম অস্ফুট ভাষায় বলে, বদ যে মেয়েটাকে কিনে এনেছিল সেই মেয়েটা নয়তো? একই রকম নীল চোখের গভীরতা, হাঁটু পর্যন্ত ঢেউ খেলানো চুল, দবদবে ফর্সা গায়ের রং, মুখের কোমলতা এতটাই গভীর যে যে কেউ নিজেকে হারিয়ে ফেলতে বাধ্য। বর্ণনা তো এমনই শুনেছিলাম। লোক দুইটা পাগলের মতো শ্বাস নিতে থাকে। এত বড় ভুল তারা কিভাবে করতে পারলো? তাদের জঘন্য মৃত্যু থেকে কেউ আটকাতে পারবে না।